একটা কবিতা কিভাবে একটা দেশের পুরো শিক্ষা ব্যবস্থাকে বদলে দেবার অনুপ্রেরণা হতে পারে চলুন আজ এই অসাধারণ সংযোগের গল্পটাই জানা যাক। আচ্ছা, চলুন এক নজরে দেখে নিই আমাদের আজকের আলোচনার পথটা। আমরা শুরু করব একটা বিখ্যাত কবিতা দিয়ে, জানব তার পেছনের ইতিহাস, আর তারপর দেখব কিভাবে সেই কবিতার আবেগ থেকে জন্ম নিল এক নতুন ধরনের প্রশ্ন পদ্ধতির, যার মূল লক্ষ্যই হল মুখস্থ করার অভ্যাসটা বদলে দেওয়া। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে ফাগুন মাস নামের এই কবিতাটি দিয়ে। এটা কিন্তু শুধু কিছু শব্দের সমাহার নয়, এর গভীরে জড়িয়ে আছে বাঙালির ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়। কবিতার একদম প্রথম লাইনটাই আমাদের একটু থামিয়ে দেয়, তাই না? ফাগুন মাসের রক্ত ঝরে পড়ে। এই একটা লাইনে যেন একটা ভারী আর গম্ভীর আবহাওয়া তৈরি হয়ে যায়, আর তখনই বোঝা যায় এটা নিছক কোনো ঋতু বা প্রকৃতির কবিতা নয়। কিন্তু প্রশ্ন হল, ফাগুন মাসে রক্ত ঝরার কথা কেন বলা হচ্ছে? এর পেছনে কি এমন ইতিহাস আছে যা এই লাইনটিকে এতটা শক্তিশালী করে তুলেছে? চলুন সেই ইতিহাসটা একটু ছুঁয়ে আসা যাক। এই কবিতার শেকড়টা আসলে লুকিয়ে আছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সেই উত্তাল দিনগুলোতে। এটা ছিল নিজের মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের এক অবিশ্বাস্য সংগ্রাম। ভাবুন একবার, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, বাংলা ক্যালেন্ডারে তখন ফাল্গুন মাস। ঢাকার রাজপথে ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকে। আর ঠিক সেই দিনটা থেকেই ফাগুন মাসটা আমাদের কাছে আর শুধু বসন্তের মাস হয়ে রইল না, এটা হয়ে গেল আত্মত্যাগের এক অমর প্রতীক। এ কারণে যখন আমরা এই কবিতাটা পড়ি, তখন এর প্রত্যেকটা শব্দ এক একটা ছবির জন্ম দেয়। ফাগুন মাস হয়ে যায় ভাষার মাস, সবুজ অরুণ মনে করিয়ে দেয় শহীদের রক্তে রাঙানো নতুন ভোরের স্বপ্ন, আর বুকের ভেতর মিনার হয়ে ওঠে সে শহীদদের স্মৃতিকে হৃদয়ে ধারণ করার প্রতীক্ষা। প্রত্যেকটা শব্দই আসলে এক একটা প্রতীক। এখন একটা প্রশ্ন আসে, একজন শিক্ষক হিসেবে এই রকম একটা গভীর আর আবেগময় কবিতার মর্ম একজন ছাত্রছাত্রী ঠিকমতো বুঝেছে কিনা, সেটা কিভাবে পরীক্ষা করা হবে? শুধু কয়েকটা তথ্য মুখস্থ করিয়ে কি সেটা সম্ভব? আগেরকার দিনে বা চিরাচরিত পদ্ধতিতে কি করা হতো? হয়তো এই রকম একটা প্রশ্ন দেওয়া হতো, কবিতাটি কে লিখেছেন, অথবা ভাষা আন্দোলন কত সালে হয়েছিল। এই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে মূলত তথ্য মুখস্থ থাকলেই চলে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। এই উত্তরগুলো কি সত্যি বলে দেয় যে একজন শিক্ষার্থী কবিতাটার আত্মাটা ধরতে পেরেছে, নাকি সে শুধু কয়েকটা সাল তারিখ মুখস্থ করে লিখে দিয়েছে? ঠিক এই ভাবনা থেকেই কিন্তু একটা নতুন পথের খোঁজ শুরু হয়েছিল। আর সেই নতুন পথটাই হল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আনা একটা বিরাট পরিবর্তন, যার নাম দেয়া হল সৃজনশীল প্রশ্ন পদ্ধতি। চলুন একটু ভেঙে দেখা যাক জিনিসটা আসলে কি। এর মূল আইডিয়াটা কিন্তু খুব সহজ। সোজা কথায় বই দেখে তোতা পাখির মতো মুখস্থ করাকে বাতিল করে দেওয়া। আসল লক্ষ্য হল একজন শিক্ষার্থী যা শিখছে সেটা সে নতুন কোনো পরিস্থিতিতে কাজে লাগাতে পারছে কি না তা যাচাই করা। আচ্ছা, তাহলে একটা সৃজনশীল প্রশ্ন বানানো হয় কিভাবে? এর গঠনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রথমে দেখুন, একটা একদম নতুন অজানা একটা প্যারাগ্রাফ বা দৃশ্যকল্প দেওয়া হয়, যেটাকে বলা হয় উদ্দীপক। এটা কিন্তু সরাসরি বই থেকে তুলে দেওয়া হয় না। এরপর এই নতুন সিনারিওটার সাথে বইয়ে পড়ার টপিকের একটা কানেকশন তৈরি করে কয়েকটা ধাপে প্রশ্ন করা হয়। আর এই পুরো প্রক্রিয়ার একটাই চূড়ান্ত উদ্দেশ্য, মুখস্থ বিদ্যার যে চক্র, সেখান থেকে ছাত্রছাত্রীদের বের করে আনা। এর পেছনের চিন্তাটা হলো এমন একটা প্রজন্ম তৈরি করা যারা শুধু তথ্য জমা করবে না মাথায়, বরং সেই তথ্যকে কাজে লাগিয়ে বিশ্লেষণ করতে শিখবে, ভাবতে শিখবে, আর বাস্তব জীবনের সমস্যাগুলোর সমাধান করতে পারবে। এই সৃজনশীল পদ্ধতির একেবারে কেন্দ্রে আছে 4টা স্তর বা ধাপ। প্রথমটা খুব বেসিক জ্ঞান, মানে সে বিষয়টা সম্পর্কে জানে কিনা। দ্বিতীয়টা হলো অনুধাবন, মানে যা পড়েছে তা সে বুঝেছে তো। 3 নম্বর ধাপটা হলো প্রয়োগ, অর্থাৎ নতুন একটা পরিস্থিতিতে সে তার জ্ঞানটা ব্যবহার করতে পারছে কিনা। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হলো উচ্চতর দক্ষতা, যেখানে তার বিশ্লেষণ আর মূল্যায়ন করার ক্ষমতাটা দেখা হয়। এই যে নম্বরের ভাগাভাগি, এটা দেখলে কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। খেয়াল করে দেখুন, মোট নম্বরের 70% রাখা হয়েছে প্রয়োগ আর উচ্চতর দক্ষতার জন্য। মানে মেসেজটা খুব স্পষ্ট, শুধু মুখস্থ করে পার পাওয়া যাবে না, বিষয়টাকে গভীরে গিয়ে বুঝতে হবে আর সেটাকে কাজে লাগাতে জানতে হবে।
এই কথাটাতেই আসলে পুরো জিনিসটার সারমর্ম লুকিয়ে আছে। একজন শিক্ষার্থী যদি শুধু বইয়ের পড়া মুখস্থ করে খাতায় লিখে দেয়, তাহলে তার আসল মেধা বা সৃজনশীলতার কোনো মূল্যায়নিত হল না। তাহলে শেষ পর্যন্ত ব্যাপারটা কি দাঁড়ালো? এটা কিন্তু শুধু একটা পরীক্ষার নতুন নিয়ম নয়, এটা আসলে চিন্তাভাবনার একটা নতুন দিক খুলে দেওয়ার চেষ্টা। তো ভাবার বিষয় এটাই যে প্রজন্ম মুখস্থ করার বদলে বিশ্লেষণ করতে শেখে, নতুন কিছু তৈরি করতে শেখে, তারা আমাদের ভবিষ্যৎটাকে কিভাবে গড়ে তুলবে, এই প্রশ্নটাই রইল।